নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘরের কাজ এই কথাটা শুনতে লাগে ভীষণ ছোট, কিন্তু কাজের হিসেব দিয়ে দেখলে বোঝা যায় যে কোনো কাজ বা যে কোনো জবের থেকে এটা সবথেকে টাইম টেকিং কাজ। এক কথায় বলতে গেলে ঘরের কাজ কখনোই না শেষ হওয়া কাজ। আর সেই ঘরবাড়িকে পরিপাটি রাখতে দরকার আমাদের একটু সময়, একটু যত্ন আর অনেকটা ভালোবাসার। তো এই যে একটু আলো, একটু ছায়া এইভাবে অনেক দিন রাখার পর ছোট্ট একটা গাছ থেকে আজ দেখুন এই টার্টেল ভাইন গাছটা কি সুন্দর হয়েছে। অনেক দিন বলতে তাও প্রায় ৬-৭ মাসের বেশি তো হবেই। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে আগে এই ক্যাবিনেটের এই সেলফগুলো একটু গুছিয়ে নিলাম। একটা মানি প্ল্যান্ট গাছ আর একটা টার্টেল ভাইন গাছটা রাখলাম। ঘরের যে কোনো জায়গায় একটু সবুজের ছোঁয়া থাকলে মনটা বেশ ভালো হয়ে যায়। শুধু গাছ না, ঘরের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ঘরবাড়ি গুছিয়ে রাখতে, যে কোনো জিনিস যাতে বহুদিন ভালো থাকে তার জন্য একটু বেশি পরিশ্রমও করতে হয়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বিছানা গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করেছি। বাসি ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জলের ছিটে দেওয়া, বাসি জামা কাপড় চেঞ্জ, এই সমস্ত কিছু করতে করতে কিছুটা সময় লেগে গেছে। এই সমস্ত কাজ তো সবাই করে, কতটা সময় লাগে? সত্যি কথা বলুন তো 15-20 মিনিট সময় তো লাগেই, কারো আরও বেশিও লাগে। তারপর ঘরের যাবতীয় কাজকর্ম শুরু করেছি। ঘর ডাস্টিং করা, গোছানো। বাড়ির থেকেও ফ্ল্যাটে মনে হয় একটু বাসি কাজকর্ম কম থাকে। বাড়ির সামনে উঠান থাকলে তাহলে আরও অনেকটা সময় লাগে। এই গাছটায় একটা সুন্দর লম্বা মতো কুঁড়ি এসেছে। জানি না ওটা আদৌ কুঁড়ি নাকি ফুল ফুটবে নাকি। সত্যি কথা বলতে এই গাছটার নামও জানি না, আর ফুল ফুটবে নাকি তাও জানি না। নতুন এই ছোট্ট টেবিলটা কিনেছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। ছোট গাছ রাখার জন্য এটা ভীষণ সুবিধা হয়েছে। ওদিকে সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আবার ওই ঘরে একটু শুয়েছে। ওই মানে এমনি শুয়ে আছে, ওয়েট করছে যে আমি কখন ওকে খেতে দেব। এদিকে ডিম সিদ্ধ আগেই করে রেখেছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে সোনাকে আগে খেতে দেব, তারপর আমি ব্রেকফাস্টটা করব। ওভেনে দুধ গরম করতে বসিয়েছি। সোনা কফি, কলা, ডিম সিদ্ধ, ওয়ালনাট এই সমস্ত খাবে। আমি একটা কাঁঠালি কলা, ডিম সিদ্ধ খাবো। তো কদিন কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম পড়েছে। মাঝে মাঝে আকাশ মেঘলা, 2-1 ফোঁটা বৃষ্টি হলেও গরম প্রচণ্ড। এই গরমের মধ্যে যত ভোরবেলা উঠে কাজকর্ম করা যায় তত ভালো হয়। চেষ্টা করি যে ভোরবেলা ওঠার, তবে মাঝে মাঝে দেখছি উঠতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে উঠলেই তো কাজ করতে হবে আর গরম লাগবে। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সোনাকে কফি, কলা, ডিম সিদ্ধ দিয়ে এখন এই যে আমারটা রেডি করলাম। খেয়ে দিয়ে ঘরের বেশ কিছু কাজ করে এখন আবারও রান্নাঘরে চলে এসেছি। বেশ কিছু টুকটাক জিনিস এই যে কন্টেনারে ঢেলে নেব। তার সাথে নতুন 3টে কন্টেনার এই যে গিফটে পাওয়া। গিফটে এরকম ঘরের জিনিস পেলে ভীষণ ভালো লাগে। তার সাথে যদি হয় রান্নাঘরের জিনিস তাহলে তো আরও ভালো হয়। কিছুটা ওয়ালনাট এই যে ঢালা হয়েছিল, বাকি কিছুটা প্যাকেটেই ছিল, সেটাও এই যে ঢেলে নিলাম। আর আগের অল্প কটা কাজু বাদাম ছিল, সেটা ছোট্ট একটা কন্টেনারে ঢেলে রেখে, আর মানে নতুন আনা হয়েছে সেটা আগের কন্টেনারেই ভালো করে মুছে রেখে দিলাম। চিয়া সিডও খুব অল্প ছিল, সেদিন আমাদের ফ্ল্যাটের নিচে যে গ্রসারি স্টোরটা রয়েছে সেখান থেকে এই যে চিয়া সিড টুকটাক এটা ওটা এনেছি। চিয়া সিডটা ঢেলে রেখেছি। তাছাড়া হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। রান্নার সময় বারবার করে এটা ওটা মুদি সদাই বলুন বা গ্রসারি আমার ঢালতে ভালো লাগে না। হাতে যখন সময় পাই কয়েকদিন পর পর এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নিই, সেটা দিনে হোক বা রাতে। সব কিছু প্রপারভাবে জায়গা মতো গোছানো থাকলে রান্নাবান্নার সময় সময় কম লাগে, আর নিজেরও বেশ ভালো লাগে যে না, সব কিছু গোছানো আছে, ঝটপট করে রান্নাবান্নাটা করতে পারবো। খেয়াল করলে দেখা যায় যে ঘরের কাজ কখনো শেষ হয় না, তার থেকেও বেশি রান্নাঘরের কাজ কখনো শেষ হতে চায় না। সকাল থেকে শুরু হয় রান্নাঘরের কাজ, তার সাথে রাতে রান্নাঘর ক্লিন করা দিয়ে কাজ শেষ হয়। আর এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা সম্ভব হয় না, তাই যতটা পারি সব কিছু গুছিয়ে রাখি। আমার নিজের এতে বেশ সুবিধা হয়। নতুন এই কন্টেনারগুলো বেশ ভালো শক্তপোক্ত, একেবারে সকালের দিকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে।
আমার কাছে যে কোনো গিফটের দাম কত সেটা কোনোদিনই ম্যাটার করে না। সেটা 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। সব থেকে বড় কথা হলো জিনিসটা যাতে ব্যবহার করা যায়। সেটা শাড়ি হোক, কুর্তি হোক বা যে কোনো জিনিসই ব্যবহার না করা গেলে তখন আর কি বলবো। যে কোনো অনুষ্ঠান বা নেমন্তন্ন পড়লে কোনো গিফট কেনার কথা মাথায় আসলেই কেন জানি না শুধু মনে হয় যে তাকে ঘরের কিছু জিনিস দিই। আর আমার হাজব্যান্ড বলবে যে এগুলো কেউ কাউকে দেয় নাকি, বাচ্চার জন্মদিন তাতেও বলি যে রান্নাঘরের ইউজ করার জিনিস দেব। আমার হাজব্যান্ড বলে তুমি বাচ্চাকে দিচ্ছ নাকি বাচ্চার মাকে দিচ্ছ। তো যাই হোক, প্রত্যেকের ভাবনা তো আর সমান না, আর সব সময় সেটা হয়ও না, খারাপও লাগে দেখতে। এই তো মোটামুটি সমস্ত কিছু প্রায় গোছানো হয়ে গেছে। এবার কন্টেনারগুলো জায়গা মতো রাখলেই হয়ে যাবে। যেদিন যেদিন এইরকম সমস্ত কিছু গুছিয়ে রাখি যে কি ভীষণ শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। সকালের দিকে খুব বেশি রান্নাবান্নার চাপ না থাকলে তখন এগুলো করা যায়, না হলে মনে হয় যে কতক্ষণে রান্নাবান্না শেষ করব। আবার বেলার দিকেও বেশি গরম লাগে। যাই হোক, আজকে রান্নাবান্না বলতে এক পদই করব, এখনও ভেবে রেখেছি। তাই হাতে অনেকটা সময় আছে, সব কিছু গুছিয়ে নিলাম। টুকটাক জিনিস খুব বেশি সময় লাগেনি গোছাতে। আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে হাজব্যান্ড বাড়িতে নেই বেশ কিছুদিন হলো, তো রান্নাবান্নার কোনো তাড়া নেই। ধীরে সুস্থে সংসারের সমস্ত কাজ করে তারপরে রান্নাবান্না করব। আর এদিকে সোনাও কলেজে যাবে, ও তো ভাত খেয়ে যায় না, অসুবিধে নেই। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে সব ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়ে এখন এই যে একটা ইঁচড় কেটে নেব। ইঁচড় কাটতে অনেকটাই সময় লাগে, তার সাথে ইঁচড়ের আলু, পেঁয়াজ, মশলা সমস্ত কিছু আগে রেডি করে নিয়েছি। ইঁচড় কাটতে সময় লাগে, তার সাথে ইঁচড়ের আঠা বারবার করে সর্ষের তেল হাতে বটিতে মেখে নিয়েছি, তাও প্রচণ্ড আঠা। ইঁচড়ের খোসাগুলো সব ফেলে দিয়ে আজকে এই যে বটি থেকে ইঁচড়ের আটা ছাড়ানোর একটা টিপস শেয়ার করছি। আগেও একবার এই টিপসটা শেয়ার করেছিলাম, ভীষণ ইউজফুল টিপস। কিছুটা কাগজ লাগবে, সেটা নিউজ পেপার হোক বা অন্য যে কোনো কাগজ। প্রথমে গ্যাস ওভেনটা অন করে বটিটাকে একটু গরম করে নিতে হবে। খুব বেশি গরম বা টকটকে লাল করে যে গরম সেটা না, মোটামুটি যাতে একটু গরম হয় সেই রকম। তারপরে দুপাশ ভালোভাবে গরম হওয়ার পর এই যে নিউজ পেপার দিয়ে জাস্ট একটু পরিষ্কার করে দিতে হবে। এই তো বটিটা প্রায় বেশ ভালোই গরম হয়েছে। এবার খুব সুন্দরভাবে এই কাগজটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর দেখবেন একটু আঠা নেই, তবে একটু সাবধানে করছি যাতে গরম বটি হাতে না লাগে। দেখতেই পাচ্ছেন ইঁচড়ের আটা গলে গিয়ে অয়েলি হয়ে গেছে, তারপর খুব ইজিভাবেই উঠে গেছে। খুব বেশি তামঝাম করার কোনো প্রয়োজন নেই। তারপর একটু ঠান্ডা হলে বা জলের নিচে ধরলেই সাথে সাথে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে মেজে ধুয়ে নিলে এই যে বটি পুরো আগের মতো, একটু আটা থাকবে না। এই টিপসটা আমি আমার ননদের কাছ থেকে পেয়েছিলাম। আসলে ওর শাশুড়িমাকে দেখতো যে এইভাবে এঁচড়ের আটা ছাড়াতো, তো তারপর থেকে এইভাবে বটির আটা ছাড়াই। এখন তো অনেকেই সেইভাবে এঁচড় কাটে না, কাটার প্রয়োজনও পড়ে না, বাজার থেকে কেটে আনে। আমাদের এখানে যেরকম এঁচড় কেটে দেয়, মোচা ছাড়িয়ে দেয়, কচুর শাকও কেটে দেয়। ইঁচড়টা সোনা কলেজ থেকে এনেছিল, কলেজের ভেতরে গাছ আছে সেখান থেকে। তো 3-4 দিন হয়ে গেছে, ভাবলাম কচি এঁচড় যদি সিদ্ধ না হয় তাই প্রেশার কুকারেই বসালাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। ভালো করে এঁচড় ধুয়ে নিয়েছি, তাও যাতে প্রেশার কুকারে কোনো রকম আটা না লাগে তার জন্য অল্প করে তেল দিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছি। এই তো সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় কচি এঁচড় 2-4 দিন হয়ে গেলে দেখা যায় রান্নার পর কেমন যেন সিদ্ধ হয়, তবে সেইভাবে সিদ্ধ হয় না, রান্নার পর সফট হতে চায় না। সেই রকম সিদ্ধ না হলে আমার মা বলে, আমার ঠাকুমা বলতো যে কেমন তাকিয়ে তাকিয়ে আছে। অনেক সময় পটলও তাই হয়। আমার মেয়ে শুনে বলে তাকিয়ে তাকিয়ে আছে মানে কি, কোথায় তাকিয়ে আছে? আমিও মাঝে মাঝে সেটাই বলে ফেলি। তো যাই হোক, ইঁচড়ে রান্নার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় একটু হলুদ দিই, এতে কালারটা বেশ সোনালি হয়। আর চিংড়ি মাছগুলো আলাদা করে আর আজকে ভাজিনি, আলুগুলো একটু সাইড করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি বড় চিংড়ি মাছ না তো, তাই এভাবেই ভেজে নিয়েছি, ওই একটু তাড়াতাড়ি করার চেষ্টা আর কি।
তার সাথে আলু আর চিংড়ি মাছ ভাজার সময় একটা ছোট্ট পেঁয়াজও দিয়েছি। এবার পেঁয়াজ, আলু, চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে এঁচোড় দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মশলা দিয়ে দিয়েছি, আর কষানোর সময় দিয়েছিলাম একটু চিনি। মশলা বলতে রসুন দিইনি, রেগুলারের যে মশলাগুলো হয়, আদা, জিরে, লঙ্কা বাটা আর তার সাথে একটা টমেটো দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করেছি। গরম জল কড়াই ছিল, আর যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টও ভালো হয়। এরই সাথে গরম জল দিলে ঝোল ফুটলে ফোটার যে সময়টা সেটাও কম লাগে। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের ইঁচড়ের তরকারিটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল, তবে একটু ঝালঝাল হয়ে গেছিল। খাওয়ার পরে ঘরে মিষ্টি ছিল, আমি তো আবার একটু মিষ্টিও খেয়ে নিয়েছি। এইটুকু ঝোলঝোল রাখলাম। এক পদ তো, পরে অবশ্য আরেকটু শুকিয়ে যাবে। আসলে হাজবেন্ড খুব একটা চিংড়ি মাছ খেতে চায় না, আবার মাছের মাথা দিয়েও তরকারি করলে খুব একটা পছন্দ করে না। সে বাড়িতে থাকলে চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে তরকারি এগুলো খুব কম করি। আর দেখবেন বাড়ির ছেলেরা না খেলে নিজেদের জন্য কোনো কিছু আর করতে ইচ্ছে করে না। এখন রান্নার পর যে কটা বাসন হয়েছে সেগুলো মেজে ধুয়ে রাখছি। অলরেডি গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু মোছা হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে এই যে গামলার মধ্যে আমি উপর করে রাখি। 10-15 মিনিটের মধ্যে বেশ সুন্দর জল ঝরে যাবে। তারপর সেগুলো ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে নেব। এরপর স্নান করব, পুজো করব, তার সাথে আরও যে কত কাজ আছে খুঁজে খুঁজে বের করব তার কোনো ঠিক নেই। সংসারের প্রতিটা কাজ একটু সময় নিয়ে যত্ন করে করলে সেই কাজগুলো সত্যিই পরিষ্কার, পরিচ্ছন্ন এবং গোছানো হয়। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটা ছোট্ট কমেন্টস করেও দিতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।